আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি ফারিয়া ফাতিমা। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দিতে 4 দিনের সরকারি সফরে সুইজারল্যান্ডে গেলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাত 1টা সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। সফরের প্রধান উপদেষ্টা জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্ট্যাব, বেলজিয়ামের রাজা ফিলিপ এবং থাই প্রধানমন্ত্রী পাইংটার্ন শিনাওয়াত্রার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বাংলাদেশ নিয়ে একটি পৃথক সংলাপ অনুষ্ঠিত হবে, যেখানে বৈশ্বিক ব্যবসায়ী নেতা এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধান নির্বাহীরা যোগ দেবেন। আগামী 25 জানুয়ারি প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জুলাই ঘোষণাপত্রে সমর্থন জানাচ্ছে ইসলামী দলগুলো, তবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আলেম ওলামাদের অবদান ঘোষণাপত্রে দেখতে চায় তারা। একই সঙ্গে নতুন বাংলাদেশ গঠনে অভিজ্ঞতার ঘাটতি পূরণে প্রবীণদের পরামর্শ নিতে ছাত্রদের প্রতি পরামর্শ ইসলামী দলগুলোর। অরণ্য গফুরের রিপোর্ট। ফ্যাসিবাদের জাঁতাকলে পিষ্ট হওয়া অন্যতম গোষ্ঠী ইসলামী দলগুলো। শাপলা চত্বর থেকে যুদ্ধাপরাধ, নানা অভিযোগে গুম, হত্যা ও নির্যাতনের শিকার হয়েছে ইসলামী দলগুলোর নেতাকর্মীরা। সে কারণেই শেখ হাসিনাকে তাড়ানো জুলাই বিপ্লবে রাজপথে প্রথম সারিতে ছিল তারা। আগস্টেই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়া উচিত ছিল বলে মনে করে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিস। বিপ্লবীদের যারা আন্দোলন করছে, সংগ্রাম করছে, তাদের তো কিছু দাবি দেওয়া থাকাই উচিত, থাকতেও পারে, এটা যৌক্তিক, তাত্ত্বিক। সেহেতু আমি মনে করি ঘোষণাপত্র যদি দেশ এবং মানবতার কল্যাণে হয়, ইসলামের কল্যাণে হয়, তাহলে অবশ্যই সেটা বাস্তবায়ন করা উচিত। এবং ঘোষণাপত্র প্রয়োজন শুধু একটা ডকুমেন্টে না, এই ডকুমেন্টটা সংবিধানের শিডিউলে থাকা দরকার, যাতে ওইটা স্থায়ী রূপ লাভ করতে পারে। আমরাই সমর্থন করি, নীতিগতভাবে সমর্থন করি আর কি। আমরা মনে করি ছাত্রদের এই আবেগের গুরুত্ব আছে, তবে একটি বিষয় অবশ্যই আমাদের মেনে নিতে হবে যে এখন 5 মাস পরে যেহেতু ঘটনা, সুতরাং সম্মিলিতভাবে আলাপ আলোচনার মাধ্যমে ঐক্যমতের ভিত্তিতেই এই সিদ্ধান্তটি আসতে হবে। 1972 সালে সংবিধান প্রণয়নে বাংলার জাতিসত্তা গঠন প্রতিফলিত হয়নি বলে মনে করে তারা। 1947 থেকে নয়, বাংলার 1000 বছরের ইতিহাসের নির্যাস ঘোষণাপত্রে থাকা উচিত বলেও মত তাদের। মাদ্রাসার ছাত্রদের অংশগ্রহণের কথাও তো আসতে হবে, যেহেতু তারা অংশগ্রহণ করেছেন, ওলামায়ে কেরাম অংশগ্রহণ করেছেন, সেই কথা আসতে হবে। 15 বছরে রাজনৈতিক দল ছাড়াও এখানে ধরেন শাপলা চত্বর হত্যা, গণহত্যা হয়েছে, বীরের হত্যা হয়েছে, কোটা বিরোধী এবং প্লাস যানবাহন বিষয়ক এগুলো উল্লেখ থাকা প্রয়োজন। একজন বলবেন 1947 সাল থেকে, আরেকজন বলবেন 1971 সাল থেকে, আরেকজন বলবেন 1757 সাল থেকে। আমরা মনে করি আলোচনার টেবিলে বসলেই এগুলি ঠিক হয়ে যাবে। ইসলামী দলগুলোর চাওয়া দেশের বেশিরভাগ মানুষের বিশ্বাসের প্রতিফলনে একটি কল্যাণ রাষ্ট্রের ভিত্তি হোক জুলাই ঘোষণাপত্র। আমরা কিছু কথা বলেছি, আরও কিছু কথা হয়তো আছে আমাদের, যে ভুলগুলি হচ্ছে সেগুলি দূর করে দিতে হবে। উভয় সমন্বয়ে যখন কাজটা হবে তখন দেশ এগুবে। অরণ্য গফুর, আরটিভি, ঢাকা। বাতাস বিশুদ্ধকরণ যন্ত্র বা এয়ার পিউরিফায়ার আমদানিতে বিদ্যমান কাস্টমস শুল্ক কমানোর পাশাপাশি রেগুলেটরি শুল্ক ও আগাম কর সম্পূর্ণ প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সকালে সংস্থাটির জারি করা এক প্রজ্ঞাপনে এমন তথ্য জানানো হয়। নতুন আদেশ অনুযায়ী এয়ার পিউরিফায়ার আমদানিতে বিদ্যমান কাস্টমস শুল্ক 25% থেকে কমিয়ে 10% নির্ধারণ করা হয়েছে। 3% রেগুলেটরি শুল্ক ও 5% আগাম করার পুরোপুরি অব্যাহত দেওয়া হচ্ছে। এতে করে মোট কর ভার 58.60 থেকে হ্রাস পেয়ে 31.5% নির্ধারণ করা হয়েছে। এর ফলে আমদানি খরচ প্রকারভেদে 1,500 টাকা থেকে 7,000 টাকা পর্যন্ত কম পড়বে। গুম, খুন ও মানবতা বিরোধী অপরাধে যারা জড়িত তারা নির্বাচনে প্রার্থী হতে পারবে না, এ বিষয়ে কমিশন সুপারিশ করেছে বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা কোনো দলকে নির্বাচন থেকে দূরে রাখার পক্ষে না, তবে যারা জুলাই গণহত্যা করেছে, মানবতা বিরোধী অপরাধ করেছে, তারা নির্বাচনে অংশ নিবে কিনা, ভবিষ্যতে ক্ষমতায় যাবে কিনা তার সিদ্ধান্ত নেবে দেশের
জনগণ ও রাজনৈতিক দল। বলেন, সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থতার দায়ে বিগত 3 প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনারদের বিচারের জন্য কমিশন গঠন করা হবে। নিরপেক্ষ তদন্ত করে এসব কমিশনারদের বিচার করা প্রয়োজন বলেও মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান। আমরা কাউকে জোর করে কিংবা অযাচিতভাবে অন্যায়ভাবে আমরা কাউকে থেকে দূরে রাখার চেষ্টা করছি না। যারা অপরাধ করেছে, অপরাধ করে শাস্তি পেয়েছে কিংবা অপরাধের প্রাথমিকভাবে তাদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া গিয়েছে, তাদেরকে ওই নির্বাচনী ব্যবস্থা থেকে দূরে রাখার আমরা সুপারিশ করেছি। চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতাকে গুলি করে হত্যাকারী অস্ত্রধারী 2 ক্যাডারকে গ্রেপ্তার করেছে চান্দগাঁও থানা পুলিশ। সোমবার বিকেলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলি করে হত্যায় সক্রিয় ভূমিকা পালন করেছে বলে জানায় পুলিশ। এদিকে চট্টগ্রাম নগরের লালদিঘি এলাকায় এনএসআই এর কর্মকর্তা পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে 2 জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ওয়াকিটকি, সুজুকি ব্র্যান্ডের মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ করা হয়। এছাড়া চট্টগ্রাম ওয়াসার আইসিটি বিভাগের 2 জন কম্পিউটার অপারেটরকে গ্রাহকের বিলের টাকা আত্মসাতের অভিযোগে পুলিশের হাতে তুলে দিয়েছে চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষ। এ বিষয়ে চট্টগ্রাম ওয়াসার এক কর্মকর্তা জানান, তাদের বিরুদ্ধে আর্থিক লেনদেনে অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন জেলায় দুর্ভোগে আছেন মানুষ। দিনাজপুরের হিলিতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। এতে সময় মতো কাজে যেতে পারছেন না শ্রমিকরা। ভোর 6টার দিকে এই জেলাতে 10.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস। পঞ্চগড়ে ভোরে ঘন কুয়াশায় ঢাকা ছিল চারপাশ। সে সময় 10.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এই জেলায় এতে হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলে যানবাহন। চুয়াডাঙ্গায় ঘন কুয়াশা, উত্তরের ঠান্ডা বাতাসে বেড়েছে দুর্ভোগ। ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। কুড়িগ্রাম গাইবান্ধায়ও হাসপাতালে বৃদ্ধ ও শিশু রোগীর সংখ্যা বাড়ছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কুয়াশা না থাকলেও রাতে বাড়ে শীতের প্রকোপ। নওগাঁ পৌর চালের বাজারে সব ধরনের চালের দাম বেড়েছে। ব্যবসায়ীরা জানান, কাটারি, জিরা, আটাশ, স্বর্ণা 5 জাতের চালের দাম পূর্বের তুলনায় কেজিতে 2 থেকে 3 টাকা পর্যন্ত বেড়েছে। বাজারে কাটারি ও জিরা চাল 78 থেকে 80 টাকা, আটাশ চাল 60 থেকে 65 টাকা এবং স্বর্ণা 5 চাল 58 থেকে 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারে ধানের সরবরাহ কমে যাওয়ায় চালের দাম বাড়ছে বলে জানান নওগাঁ পৌর ক্ষুদ্র ও পাইকারি চাউল ব্যবসায়ী সমিতির সদস্যরা। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে নওগাঁ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল হক সোহাগ। আরিফ, চালের দাম বৃদ্ধির কারণ কি, ব্যবসায়ীরা কি বলছেন আমাদের জানাবেন। ধন্যবাদ ফাতিমা আপনাকে। আসলে আমি এখন দাঁড়িয়ে আছি নওগাঁ পৌর ক্ষুদ্র পাইকারি চাল বাজারে। এই বাজারটিতে পূর্বের যে বেশি দামে চাল বিক্রি সেটি কিন্তু চলে আসছে গত 2 সপ্তাহ থেকে। এর ভেতর কিন্তু জিরা চাল জাতের যে চাল, সেই চালের দাম কিন্তু কেজি প্রতি 2 থেকে 3 টাকা বেড়েছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা। আপনাকে জানিয়ে রাখি যে এখন কিন্তু ধান রোপণের সময়। তো জেলা কৃষি বিভাগের তথ্য মতে এবছরও কিন্তু নওগাঁ জেলায় রেকর্ড পরিমাণ ধান উৎপাদন হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ধানের সঙ্গে যেহেতু চালের একটি সংস্পর্শ রয়েছে এবং এই ধানকে কেন্দ্র করে কিন্তু চালটা কিন্তু উৎপাদন হয়ে থাকে নওগাঁ জেলায়। তো ব্যবসায়ীরা বলছেন যে ধানের দাম বৃদ্ধি করার কারণেই কিন্তু চালের দাম বৃদ্ধি পেয়েছে এবং এই চালের দাম তারা বলছেন যদি বাজার নিয়ন্ত্রণ সরকার যদি এখন সঠিক পদক্ষেপ না করতে পারে তাহলে কিন্তু চালের দাম কিন্তু সামনের দিন আরো বৃদ্ধি পেতে পারে। তো আমি এখন একজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলবো যে আসলে চালের দামটা আপনারা বেশি রাখছেন কেন বা বাড়ছে কেন? বাড়ছে কেন, আমরা বেশি দামে কিনতেছি। মিলাররা বলতেছে ধানের দাম বেশি, এই কারণের জন্য চালের দামটা বেশি, আমাদের পড়তে হচ্ছে না। স্বর্ণা 5 বিক্রি হচ্ছে 58 থেকে 60 টাকা, আপনার জিরা চাল বিক্রি হচ্ছে 78 থেকে 80 টাকা, আপনার কাটারি বিক্রি হচ্ছে 78 থেকে 80 টাকা, আপনার আটাশ বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা।
আপনি শুনলেন যে আসলে চাল কিন্তু আগের যে বেশি দাম সেই দামেই কিন্তু এখানকার ব্যবসায়ীরা বিক্রি করছেন। এদিকে কিন্তু চালের দাম বেড়ে যাওয়ার ফলে সাধারণ যারা ক্রেতা রয়েছেন, যারা দিনমজুর রয়েছেন, এরা কিন্তু বিপাকের মধ্যে রয়েছেন। তারা আমাদেরকে জানিয়েছেন, তারা বলছেন যে প্রতি সপ্তাহে যদি এভাবে চালের দাম 2 টাকা 5 টাকা কেজি প্রতি বৃদ্ধি পায় তাহলে তারা আসলে অসহায়ের মধ্যেই থাকবেন বলে তারা জানিয়েছেন। তো ফাতিমা, এই ছিল নওগাঁ পৌর চাল বাজার থেকে আমার কাছে চাল নিয়ে সর্বশেষ তথ্য। ধন্যবাদ। আন্তর্জাতিক সংবাদ। দ্বিতীয় মেয়াদে শপথ গ্রহণের পর পূর্ব ঘোষণা অনুযায়ী প্রথম দিনেই বেশ কিছু চমক দেখালেন ডোনাল্ড ট্রাম্প। শপথের কয়েক ঘন্টার মাথায় বাতিল করলেন বাইডেনের 78 নীতি, বেরিয়ে এলেন প্যারিস জলবায়ু চুক্তি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে, ক্ষমা করলেন ক্যাপিটাল হিলের দাঙ্গায় সাজাপ্রাপ্ত 1500 জনকে, ইউক্রেন যুদ্ধ অবসর নিয়েও দিলেন নতুন বার্তা। সামনানে প্রত্যয় রিপোর্ট। ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনের মতো দ্বিতীয় ইনিংসের শুরুটাও ভিন্ন রকম হলো। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার প্রথম দিনই ঘোষণা করলেন একের পর এক সিদ্ধান্ত। শপথের 1 ঘন্টা পর ক্যাপিটাল ওয়ান স্টেডিয়ামে দর্শকদের সামনে বাতিল করেন বাইডেনের সময়ের 78টি আদেশ। একই দিনে জলবায়ু মোকাবেলায় গৃহীত প্যারিস চুক্তি থেকেও বেরিয়ে আসার আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প। পাশাপাশি সই করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে আসার প্রক্রিয়া শুরুর আদেশে। ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্র সংস্থাটির পেছনে অহেতুক অর্থ খরচ করছে। সংবিধানের তোয়াক্কা না করেই সই করেছেন বিতর্কিত জন্মসূত্রে নাগরিকত্ব বিলোপ আইনে। দেশটির সংবিধান সবাইকে জন্মের সঙ্গে সঙ্গে নাগরিকত্ব দিলেও এ নিয়মকে হাস্যকর হিসেবে আখ্যা দেন তিনি। অভিবাসী অনুপ্রবেশ রোধে মেক্সিকো সীমান্তে জারি করেন জরুরি অবস্থা। পাশাপাশি সন্ত্রাসবাদে মদতদাতা হিসেবে আবারও অন্তর্ভুক্ত করেছেন কিউবা ও ভেনিজুয়েলার নাম। এদিকে 2021 সালে ক্যাপিটাল হিল ভবনে হামলায় জড়িত তার 1,500 সমর্থককে কারামুক্ত করার আদেশ দেন ট্রাম্প। যদিও এ আদেশের জন্য তাকে সুপ্রিম কোর্টের মুখোমুখি করা হতে পারে। ইউক্রেন যুদ্ধ প্রথম দিনই বন্ধ করবেন এমন হাকডাক দিলেও শপথ পরবর্তী ভাষণে যুদ্ধ বন্ধে 6 মাস সময় চেয়েছেন ট্রাম্প। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি যুদ্ধ বন্ধে চুক্তি করতে আগ্রহী বলেও জানান ডোনাল্ড ট্রাম্প। সামদানি প্রত্যয়, আর টিভি। যুদ্ধবিরতির এক আনুষ্ঠানিক চুক্তিতে স্বাক্ষর করেছে মিয়ানমারের সামরিক বাহিনী ও সশস্ত্র গোষ্ঠী মিয়ানমারের ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি। চীন ও মিয়ানমারের মধ্যবর্তী সীমান্তের কাছে লড়াই বন্ধে চীনের মধ্যস্থতায় যুদ্ধবিরতির এই চুক্তি স্বাক্ষর হয়। শনিবার থেকে চুক্তির বাস্তবায়ন শুরু হয়েছে বলে জানায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের শান রাজ্যের কুনমিয়ংয়ে শহরে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়। এ সময় উভয় পক্ষ এই অঞ্চলে চীনের তরফ নেয়া শান্তি স্থাপনের প্রচেষ্টার জন্য বেজিংকে ধন্যবাদ জানায়। মিয়ানমারের জাতিগত সংখ্যালঘু সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে অন্যতম ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি। মধ্যাহ্নের সংবাদ পর্যন্ত। দুপুরের সংবাদ 1:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।